আরও ৩-৪টা-৫টা মানুষ যুক্ত হওয়া, তাদের বেতন ভাতা আছে। আর একটা পর্যায়ের পরে কিছু পণ্য হয়তো 5%, 10% নষ্ট হয়। আবার মনে করেন 1 মণ কিনলেন, সেটা যখন খুচরা খুচরা করে বিক্রি করবেন তখন কিন্তু হয়তো 40 কেজির জায়গায় পাবে হয়তো উনি 38 কেজি। কিছু পণ্য বিক্রি হবে না দিনের শেষে সন্ধ্যায়, সেটা কিন্তু তাকে আরেকটু কম দামে অনেক সময় বিক্রি করতে হতে পারে। তাহলে এই ছোট ছোট ইস্যুগুলোর জন্য যত বেশি হাত বদল হবে সেটা হয়। পরিবহন খরচের একটা ইস্যু আছে, প্রত্যেকের দোকান ভাড়া, স্টাফ ভাড়া, অনেক ইস্যু আছে। কিন্তু আমাদের কথা হলো এটাকে যৌক্তিক রাখা। যৌক্তিক মানে এই যে মনে করেন যদি 42 টাকা বা 44 টাকা যদি আলু হয়, সেটা ভোক্তা পর্যায়ে প্রতিবার হাত বদল হয়ে 50-এ যেতে পারে। আমরা বলছি যে 50। এরপরে আরও দূরে যদি যায়, একজন লোক গ্রামে হয়তো মাত্র 10 কেজি আলু নিয়ে বসছে, সে চাইবে যে 10 কেজি আলু বিক্রি করা, সে হয়তো চাইবে যে 50 টাকা লাভ করবে। তো আমাদের যত হাত বদল হয় তত কিন্তু মানুষ যুক্ত হয়, তার ইনকাম যুক্ত হয়। তো কিন্তু আমাদের একদম ক্ষুদ্র পর্যায়ে তো নিয়ন্ত্রণ করা খুব কঠিন। কারণ আমি আড়ত পর্যায়ে হয়তো এখানে 500 জন আড়তদার আছে, তাদেরকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। কিন্তু এটা যখন 20,000 মানুষের কাছে, ব্যবসায়ীর কাছে ছড়িয়ে যাবে, তখন এটা মনিটর করা। কিন্তু ট্রেডিশনালি বাজার এমন একটা সিস্টেম, এটা বাজারে অটোমেটিকলি ডিসাইড করে দিয়েছে এই যে 44 টাকার জিনিসটা 2বার হাত বদল হয়ে 3বার হাত বদল হয়ে 50 টাকা হবে। তো এটা মানুষ কিন্তু ওই যে বিক্রি করতেছে সেও বুঝে। সে যদি বলে যে আমি 50 টাকা বিক্রি করছি, আরেকজন যদি 49 টাকা বিক্রি করে, তাহলে তো আমারটা বিক্রি হবে না, সব কাস্টমার এখানে চলে যাবে। সুতরাং ওরও মাথা ব্যথা আছে। তো আমরা আশা করছি যে অযৌক্তিকভাবে যাতে কেউ দাম বৃদ্ধি করতে না পারে। যেমন ডিমের প্রাইস নির্ধারণ করার সময় দুইটা উৎপাদন পর্যায়ের যৌক্তিক প্রাইস কত হবে, যৌক্তিক প্রাইস, পাইকারি পর্যায়ে কত হবে, খুচরা পর্যায়ে কত হবে, 3-4টা স্টেজের দাম আলাদা করে দিয়েছে, যাতে মানুষ বুঝতে পারে যে হাত বদল হলেও কত হতে পারে। তো কিন্তু আমরা যেহেতু বাজার ব্যবস্থার উপর নির্ভরশীল, বাজারেই নির্ধারণ করবে, সেজন্য বাজারের ব্যবস্থা এই যে ওনারা হলেন একজন আড়তদাররা বা বড় ব্যবসায়ীরা একটা বড় জায়গা, যেখানে এখানে যদি প্রাইসটা কম থাকে, নিয়ন্ত্রণে থাকে, মাঠ পর্যায়ে অতটা বাড়তে পারে না। এটা এটা আমরা দেখেছি। এখানে যদি প্রাইসটা বেশি থাকে, এটার ইম্প্যাক্টটা গিয়ে বাজারে অনেক দূরে পড়ে। আচ্ছা, এখন যদি বলি, আমরা যেটা দেখেছি যে সরকার পরিবর্তনের মধ্যে দিয়ে সাধারণ যারা ভোক্তা, তাদের প্রত্যাশা ছিল যে দ্রব্যমূল্যের যে লাগামহীন দাম সেটি নিয়ন্ত্রণে আসবে। তবে আমরা প্রতি সপ্তাহে বাজারে গিয়ে দেখি সেটি হয় না, এবং আমাদের কাছে যারা ভোক্তা তারাও অভিযোগ করেন। এখন আপনি নতুন দায়িত্ব গ্রহণের পর যে পরিস্থিতি দেখছেন, এটা নিয়ন্ত্রণে আনার জন্য কি পদক্ষেপ নেবেন? ভালো প্রশ্ন, খুব সুন্দর প্রশ্ন। আমি এই প্রশ্নটা আশা করছিলাম। সেটা হলো যে এখানে আমি আবারও বলছি যে হ্যাঁ, আমাদের মূলত কৃষি পণ্য বলে কিছু পণ্য আছে, যেমন শাকসবজি, পেঁয়াজ, আলু, রসুন সহ। আরেক ধরনের পণ্য আছে যেগুলো ইম্পোর্টেড পণ্য, যেমন গম, চিনি, তেল। আরেক ধরনের পণ্য আছে যেটা কৃষি ও মৎস্য প্রাণী সম্পদের, যেমন মাছ, মাংস, ডিম। এই 3 ধরনের পণ্য বাজারে মূলত খাদ্যদ্রব্য হিসেবে মানুষের বেশি ব্যবহার হয়। আমাদের মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সাথে আমাদের একাধিকবার আলাপ হয়েছে, এবং তার প্রেক্ষিতে মূলত আমার উদ্যোগের প্রেক্ষিতে ওরা সেদিন ব্যবসায়ীদের সাথে বসছিল। বসে ডিম এবং মুরগির মাংস পাইকারি পর্যায়ে কত হবে, খুচরা পর্যায়ে বা আড়ত পর্যায়ে কত হবে, একটা ওরা ইন্ডিকেটিভ প্রাইস, আবারও বলছে এটা ইন্ডিকেটিভ প্রাইস বা যৌক্তিক প্রাইস ওরা ঠিক করে দিয়েছে। কৃষি বিপণন অধিদপ্তর নামে সরকারের একটা পরিদপ্তর, যারা কৃষি পণ্যের বাজার, উৎপাদন, ঘাটতি এগুলো মনিটর করে, তারাও একটা যৌক্তিক প্রাইস মানুষকে, সরকারকে, দেশকে জানিয়ে দিয়েছে। আমরা আমাদের যারা ব্যবসায়ী, তেল, বড় বড় বেশ কিছু ব্যবসায়ী আছে যারা রিফাইনারি তেল, চিনিগুলো আনে, ওদের সাথে আমরা বসে আমরা একটা ইন্ডিকেটিভ প্রাইস কত হতে পারে সেটা আমরা একটা ঠিক করে দিই। আমাদের এই অন্তর্বর্তী সরকারের আমলে আমরা তখন দেখলাম যে পেঁয়াজের দাম একটু বাড়তি হয়েছে, আলুর দাম একটু বাড়তি হয়েছে। আমরা ব্যবসায়ী কমিউনিটির সাথে কিন্তু আলাপ আলোচনা, পরামর্শ করলাম। তখন আমরা আমাদের টেরিফ বা ডিউটি স্ট্রাকচার সেটা পর্যালোচনা করে সিগনিফিক্যান্টলি কমিয়েছি। অন্যদিকে ভারতেও পেঁয়াজের দামটা কমিয়েছে। তো আমাদের এবছর আলু উৎপাদন তুলনামূলক একটু কম হয়েছে, পেঁয়াজ উৎপাদনও তুলনামূলক কম হয়েছে, যার প্রভাব আমদানির উপর পড়েছে। তো আমদানি পণ্যের যেই কস্টিংটা ওনারা দিলেন, আমদানির খরচ, সেটাতে আমরা মনে করছি যে পেঁয়াজ এবং আলুর দাম তুলনামূলকভাবে কমতির দিকে,
কমেছে এবং গত কয়েক সপ্তাহ ধরে এটা স্টেবল আছে মানে ধারাবাহিকভাবে। এখন ডিমের দামটা নিয়ে একটা মিশ্র প্রতিক্রিয়া আছে, কারণ ডিম নিয়ে মৎস্য প্রাণী সম্পদ বিভাগের একটা আলোচনা আছে। সেটা হলো যে হয়তো নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, চট্টগ্রাম অঞ্চলে বন্যা হওয়াতে পোলট্রি উৎপাদন একটু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই বর্ষা মৌসুমে অনেকে ওনাদের থেকে শুনলাম, আমি এটা জানতাম না, যে মুরগির ডিমের উৎপাদনও নাকি একটু কম। আমি যদি মাঝখানে একটু ইন্টারাপ্ট করি, ওই অঞ্চল থেকে তো আসে না বড় একটা হ্যাঁ, যদি চট্টগ্রাম বা এটা উত্তরটা দিই। ঘটে না। মূলত টাঙ্গাইল, নরসিংদী, কিশোরগঞ্জ ওই এলাকা থেকে, নারায়ণগঞ্জ ওই এলাকা থেকে মুরগির ডিমটা আসে। তো আগে তো ওই এলাকার জন্য ডিমটা যাওয়া দরকার ছিল না, ওখান থেকে উৎপাদনটা ওখানে ভোগ হতো। আমার ধারণা এখান থেকে এখন কিছু ডিম ওদিকে যাচ্ছে আর উৎপাদনও একটা কমতির দিকে। এটা নিয়ে আপনারা মৎস্য প্রাণী সম্পদ, বিশেষ করে প্রাণী সম্পদ অধিদপ্তরকে জিজ্ঞাসা করতে পারেন তাদের কতগুলো খামার ক্ষতিগ্রস্ত হয়েছে বা আদৌ হয়েছে কিনা, বা ওইগুলোর নতুন উৎপাদন যুক্ত হয়েছে কিনা। কিন্তু আমরা ডিম উৎপাদনের জন্য আমদানির প্রক্রিয়া ওপেন করে দিয়েছি। যদি কোনো ব্যবসায়ী বা আমদানিকারক পাশের যে কোনো জায়গা থেকে ডিম আনতে চান, আমরা কিন্তু একদম তাদেরকে অনুমতি দিয়ে দিচ্ছি। আমাদের কথা হলো যে মাত্র সেদিন 2.5 লাখ ডিম আসছে, 2,56,000। সেটা আমাদের ডেলি 3 থেকে 4 কোটি ডিম ডেলি দরকার হয়। সেটা মোট প্রয়োজনের তুলনায় খুব কম। যদি কোনো ব্যবসায়ীরা মনে করেন যে এখানে উৎপাদনের ঘাটতি আছে বা হচ্ছে বা বাজারের চাহিদা আছে, আমদানি করতে চান, আমরা সাময়িকভাবে একটা নির্দিষ্ট সময়ের জন্য আমরা ডিম আমদানির জন্য তাদেরকে সুযোগ করে দেব, যেটা আলু পেঁয়াজের ক্ষেত্রেও করে দিয়েছি। সুতরাং আমরা মনে করছি যে বাজার মনিটরিং এখন যেটা আপনার এটা হতে পারে কিছু লোকজন সুবিধা নিতেন, সেজন্য আমাদের গত 1 সপ্তাহে আমাদের ভোক্তা অধিকারের অসংখ্য টিম বাজারে কাজ করছে, হয়তো তারা মিডিয়ার সামনে আসেনি, আমার কাছে রিপোর্ট আসছে। তারা রাত 12টা, 1টা, 2টা বাজে কাপ্তান বাজার, তেজগাঁও যেখানে ডিমের বাজার, সেগুলোতে তারা গিয়েছে, মনিটরিং করছে, অনেককে জরিমানা করেছে। কালকে একটা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে, আমার কাছে রিপোর্ট আসছে। তো এগুলো আপনাদের মিডিয়াতে আসলে ভালো হতো কি, লোকজন জানতো যে না সরকার এখানে তো অনেকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে। সেগুলো যদি জানতো তাহলে যারা অন্যরা একটু সুযোগ নিতে চাচ্ছে তারাও সাবধান হতো। তা আমি আমাদের মিডিয়া টিম যারা আছে তাদেরকে বলছি যে আপনারা যে এই যে অ্যাকশনগুলো নিয়েছেন মাঠ পর্যায়ে, এটা প্রচার হোক। তবে একটা জিনিস বলে রাখি, ব্যবসায়ী কমিউনিটিরও একটা সামাজিক দায়িত্ব আছে, শত শত ব্যবসায়ী এখানে জড়িত। তো আমরা তাদের কাছ থেকে একটা সামাজিক